অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে ২০১৭ সালে অধস্তন আদালতের বিচারকদের জন্য তৈরি শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই রায় দেন। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হল বলে জানিয়েছেন আইনজীবীরা। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিট করেন। রিটে বলা হয় ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। ১৯৭৪ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়। পরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে শব্দগুলো যুক্ত করা হয়। আপিল বিভাগ ৫ম সংশোধনী আইন অসাংবিধানিক ঘোষণা করে। ২০১১ সালে ৫ম সংশোধন আইনের মাধ্যমে বর্তমান ১১৬ অনুচ্ছেদে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়। এদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সমন্বয়কদের আটকের পরামর্শ দিয়েছিল ডিজিএফআই বলে জবানবন্দিতে জানিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এই মামলার রাজসাক্ষী তিনি। এ সময় তিনি আরও বলেন, আইজিপি হিসেবে বিরোধিতা করলেও তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। আন্দোলন চলাকালে কোর কমিটির বৈঠক হয় ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেখানে এই সিদ্ধান্ত হয় বলেও জানান সাবেক আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান হারুনুর রশিদকে জিন বলে সম্বোধন করতেন বলেও আদালতকে জানান তিনি। এসব মূল উদ্দেশ্য ছিল সারা দেশে আন্দোলন থামিয়ে দেয়া বলে উল্লেখ করেন চৌধুরী মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ৫০% ভোট দিয়ে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ সরকার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছিলেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। আজকের বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশও অংশ নেবে এই আলোচনায়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। নীলফামারীর উত্তর এপিজেডে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত ৩ দিন ধরে আন্দোলন করে আসছিল উত্তর এপিজেডের এভারগ্রিন নামের পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। আন্দোলন ঠেকাতে গতকাল এভারগ্রিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও কয়েকজন শ্রমিক আহত হন।
ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর প্রথম জানাজা সকালে মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ এশা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে কবরস্থানে দাফন করা হবে। আজ আসর ওয়াক্ত থেকে এশার নামাজের আগ পর্যন্ত মরহুমকে ঢাকার মোহাম্মদপুর শেরশাশুড়ি রোডের বাসায় সর্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। গতকাল সোমবার বিকেল 5:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র, 1 মেয়ে, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। গুণী এই মানুষের বিদায়ে শোকাহত এটিএন বাংলা পরিবার। আমরা চাই এখানে একটা কমপ্লেক্স হোক। আমরা চাই না সরকারি অর্থে কোনো বিল্ডিং হোক, যে বিল্ডিং থেকে ভেঙে পড়ে, বিল্ডিং এর প্লাস্টার ঠিক থাকে না। আমরা চাই এখানে আমাদের মেয়েদের একটা খেলার মাঠের মতো ব্যবস্থা হোক, একটা ছোট্ট মসজিদ হোক, নামাজ ঘর হোক, সবকিছু আমরা চাই। আমার বাবার আজকে এই জানাজার সময় আপনাদের কাছে বলছি, আপনারা সবাই সহযোগিতা করলে যে খরচ, সেই খরচ নিয়ে আমরা অলরেডি আমাদের পারিবারিক পরিকল্পনা হয়ে গেছে কিভাবে আমরা সেই খরচটা মেটাবো। আমি তার বড় চলে এসে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবা জানতে অজান্তে ভুলবশত কোথাও কাগজে কিছু কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার বাবাকে